আসসালামু আলাইকুম। আমি তোমাদের ফারিয়া আপু, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে অধ্যয়নরত আছি। আমি তোমার মেডিওলজি ইনস্ট্রাক্টর। তো তোমাদের আমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে আপু মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন কিভাবে নিব। টু বি ভেরি স্পেসিফিক, আপু ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন কিভাবে নিব, কারণ তোমরা অলরেডি দেখেছো যে ঢাকা ইউনিভার্সিটি তাদের বিজ্ঞান বিভাগের পরীক্ষার অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তোমার 12ই ডিসেম্বর। সো মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার এর আশেপাশেই হবে, হয় নভেম্বরের লাস্ট উইকে না ডিসেম্বরের ফার্স্ট উইকে। সো এখন তোমাদের একটা ছিল যে আপু আমার যদি কোনো কারণে মেডিকেল মিস যায়, আমি তো ভার্সিটি ব্যাকআপ রাখতে চাচ্ছি, আমি ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছি, আমি ঢাকা ইউনিভার্সিটির সিট কনফার্ম রাখতে চাচ্ছি যদি আমার কোনো কারণে মেডিকেল মিস যায়, তো সেই ক্ষেত্রে আমি কি করব। তো আমি চাচ্ছিলাম যে তোমাদের আসলে আগে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ হোক, পুরো দমে এইচএসসি শেষ হলে তোমরা যখন অ্যাডমিশন ফেজে ঢুকবা, তখন আমার কাছে মনে হয় যে ইট ইজ দ্য রাইট টাইম টু আপলোড দিস ভিডিও, কারণ তোমাদের এখন এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হতে হবে। তো তুমি আমার পিছনেই দেখতে পারছো মেডিকেল প্লাস ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন একসাথে প্রিপারেশনের ইয়াটা মুছে গিয়েছে, যাই হোক। তো আমি কেন এখানে ডিউ লিখেছি, কেন আমি ভার্সিটি লিখিনি, কারণ ধরো ডিউ আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিই। এই স্ট্যান্ডার্ড তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করো, তাহলে মোটামুটি তোমার বাকি ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি ইজিলি পারবা। আমরা এটা ধরে নিই, কারণ ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি একটা ইয়াতে আসে। আচ্ছা, এখন তো ব্যাপারে চলে আসি, তোমার যাদের এখানে জিপিএ তে প্রবলেম আছে, তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সাথে কিন্তু তোমার জিপিএ অ্যাড হয়। কিন্তু তোমার জন্য একটা সুখবর হচ্ছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা এইবার পরীক্ষায় কোনো এইচএসসি জিপিএ রাখবে না। সো দ্যাটস ওয়ান প্লাস পয়েন্ট। তোমার যদি কোনো কারণে মেডিকেল মিসও হয়ে যায়, তুমি যদি ভার্সিটির প্রিপারেশন একটু হলেও নিয়ে রাখতে পারো এবং মেডিকেল মিস হওয়ার ভার্সিটির জন্য সিরিয়াসলি চেষ্টা করো, তাহলে তুমি খুবই ভালো একটা সাবজেক্ট পেতে পারবা। ঠিক আছে, এখন চলো আমি মেইন ভিডিওতে চলে যাই যে তুমি কখন এই প্রিপারেশনটা নিবা, কিভাবে পড়লে তোমার দুইটা ক্র্যাক হয়ে যায়। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি আশা করি সবাই ধৈর্য নিয়ে শুনবা এবং প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবা। ঠিক আছে, তো চলে যাই আমি আমার সেকেন্ড ইয়াতে, যে দেখো কখন তোমার দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া উচিত। এটা খুবই 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 ক্রুশাল একটা পয়েন্ট বলে আমি মনে করি, যে কখন তুমি দুইটা প্রিপারেশন একসাথে নিবা। কারণ তোমরা গতানুগতিক আমরা থাকে না, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো, কিছু মোটিভেশনাল রিলস দেখি, অমুক ভাইয়া একসাথে বুয়ে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল ক্র্যাক করেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আর সব ইউনিভার্সিটি ক্র্যাক করে বসে আছে। এখন তোমাদের ওগুলো দেখলে খুব ইন্সপিরেশন লাগে, তোমার মনে হয় যে আমিও কাঁপাই দিব, আমিও সবকিছু ক্র্যাক করে বসে থাকবো। ঠিক আছে, তোমাদের কাছে ওগুলো খুবই মোটিভেশনাল লাগে, বাট হ্যাভ ইউ এভার আস্কড ইয়োরসেলফ যে আমি আর ওই ভাইয়ার মধ্যে বা আমি আর ওই আপুর মধ্যে কি কি সিমিলারিটিস আছে? ভাইয়া আর আপু কি আসলে যতটুকু জার্নি শেয়ার করেছে অতটুকু কি জার্নি ছিল? সো দেখো আমি চলে আসি যে কখন তোমার দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া উচিত। সো আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে 3 বছর ধরে। আমার নিজের একটা একাডেমিক জার্নি আছে, অ্যাডমিশন জার্নি আছে। সবকিছুর বেসিসে আমার এত বছর এক্সপিরিয়েন্স, আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি কখন দুইটা প্রিপারেশন একসাথে নিবা। ফার্স্ট অফ অল, তোমার যদি একাডেমিকের বেসিক ভালো থাকে, যদি তোমার ধরো যে আপু আমি একাডেমিক লাইফ থেকে বায়োলজি বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, সবকিছু বেসিক ক্লিয়ার করে পড়ার চেষ্টা করেছি, আমি আপনার ওই যে ওয়ান শট ক্লাস দেখে পরীক্ষার আগের রাতে এগুলো দেখে পরীক্ষা দিতে যাই নাই, আমি আসলে বইটা পড়েছি, আমি বইটার প্রত্যেকটা প্রশ্নের সাথে পরিচিত। ঠিক আছে, আমি ওই ফাঁকিবাজি করি নাই, একটা দুটো চ্যাপ্টার বাদ দিয়ে চলে যায় নাই, গুরুত্বপূর্ণ অর্গানিক বাদ দিয়ে চলে যায় নাই, উদ্ভিদ সারিতা বাদ দিয়ে চলে যায় নাই, ধরো কনিক্স বাদ দিয়ে চলে যায় নাই, এরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বাদ দিয়ে যাই নাই। আমি মোটামুটি আপনার সবকিছুই করার চেষ্টা করেছি, আমার বেসিক ক্লিয়ার। সেই ক্ষেত্রে প্রথম পয়েন্টে, এটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট, যাদের একাডেমিক বেসিক ক্লিয়ার থাকে তাদের আল্লাহর রহমতে কোনো জায়গায় চান্স মিস হয় না, সে যদি একটু একটু হলে সেগুলোর জন্য প্রিপারেশন নেয়। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট, কনফিডেন্স থাকা। আমার কাছে মনে হয় সবচেয়ে প্রাইম পয়েন্ট, যে তুমি ইনাফ কনফিডেন্ট কিনা। এখন ধরো তোমার মধ্যে এই কনফিডেন্স না তুমি মেডিকেল ক্র্যাক করবা, সেখানে তোমার মধ্যে এটা ভাবতেছো যে আমি তো মেডিকেলে ক্র্যাক করতে পারবো না, আমি ঢাকা ইউনিভার্সিটি কেমনে ক্র্যাক করবো। বাট তোমার মধ্যে যদি এতটুকু কনফিডেন্স থাকে যে না আপু আমি যদি আপনার 2-3 মাস ঠিক মতো খাটি, তাহলে আমি মেডিকেলও ক্র্যাক করতে পারবো, যদি আল্লাহ না করুক, আল্লাহ যদি তাকদিরে না রাখে, যদি কোনো কারণে আমার মেডিকেল মিস হয়, তাহলে আমি কয়েক সপ্তাহ প্রিপারেশন আমি ঢাকা ইউনিভার্সিটিও ক্র্যাক করতে পারবো। এইটুকু কনফিডেন্স যদি তোমার মধ্যে থাকে, আমি ওভার কনফিডেন্সের কথা বলছি না, আমি সেলফ কনফিডেন্সের কথা বলছি, যে আপু আমি নিজেকে চিনি, আমার এতটুকু পরিশ্রম করার ক্যাপাবিলিটি আছে, আমার কনফিডেন্স আছে, আমি পারবো, তাহলে সেক্ষেত্রে তুমি প্রিপারেশন নিবা। ঠিক আছে, আমার থার্ড পয়েন্ট আমি বলেছি, দেখো আমি এটা এই পয়েন্টের মধ্যে বলে ফেলছি, হার্ড ওয়ার্ক করতে হবে। এটা ইনসেইন লেভেলে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, এটা তুমি বুঝে নাও। কারণ তুমি এখানে
দুই ধরনের প্রিপারেশন নিচ্ছ, যদি দুই ধরনের আমি এখানে আলোচনা করে দিব, বাট স্টিল দুইটা প্রিপারেশন, একটা ভার্সিটি, একটা তোমার মেডিকেল, ঠিক আছে? ভার্সিটি প্রিপারেশন অনেকটা এরকম যে তোমার এইচএসসি টাইপেরই একটা প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন। মেডিকেল প্রিপারেশন কিন্তু এরকম না, এইচএসসি টাইপ না। মেডিকেল প্রিপারেশন কিন্তু তুমি বলতে পারো আরেকটু শর্ট এবং গোছানো। এরপর দেখো আমি এখানে একটা পয়েন্ট দিয়ে ক্রস দিয়ে, সেটা হচ্ছে দুই নৌকা। এটা সবচেয়ে কমন উদাহরণ। দুই নৌকায় পা দিলে তোমার দুইটা নৌকায় ডুববে। কাদের ডুবে? যাদের এই উপরে 3টা পয়েন্ট নাই তাদের ডুবে। কিন্তু যাদের 3টা পয়েন্ট আছে, একাডেমিক বেসিক ভালো, কনফিডেন্স আছে, হার্ডওয়ার্ক করতে পারে, তাদের কখনো ডুবে না। সো তুমি দেখবা যে এই যে আপু 2-3টার সাথে ক্র্যাক করে ফেলছে, এদের সাকসেস স্টোরি থেকে ফেইলিয়ার স্টোরির সংখ্যা বেশি। সো এখন খুবই উদ্যমী আছো, মনে হচ্ছে এইচএসসি দিয়ে ফেলছি, খুব কোপায় ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। এই উদ্যমটা আরো 1 মাস পরে থাকবে কি থাকবে না, এটা আসলে আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আমরা হাজার হাজার স্টুডেন্ট এনকাউন্টার করেছি, আমরা জানি 1 মাস পরে তোমার ভিতরে যত এখন বাতাস আছে সবগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, ঠিক আছে? যখন আস্তে করে অ্যাডমিশনের ধাক্কাগুলো লাগা শুরু করবে, যখন দেখবা তুমি কতটুকু পজিশন আছে পুরো বাংলার সাথে কম্পিট করে, তখন আস্তে আস্তে এই উদ্যমটুকু কমা শুরু করবে। সো এই দুই নৌকায় পা দিবা কিনা, তুমি এই যে 3টা পয়েন্ট যদি থাকে সেই ক্ষেত্রে তুমি দিবা। আর যদি মনে হয় যে না আপু আমার তো বেসিকই ক্লিয়ার না, আমি এটাই পারি না, তাহলে সেই ক্ষেত্রে তুমি প্রিপারেশন নিবা না। আমি এতগুলা পয়েন্টে এটা ক্লিয়ার করেছি কাদের জন্য এই ভিডিও, কাদের জন্য ভিডিও না। তো এখন আমি চলে আসি যাদের উপরে 3টা পয়েন্ট আছে, যারা ইনফ কনফিডেন্ট, আপু আমি একটু চেষ্টা করলে পারবো, তাদের জন্য এখন আমি সামনে স্লাইডগুলো মুভ করবো, আর আমি তোমাকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিব। ফার্স্টে চলে আসো, আমি এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা লিখে দিয়েছি। তোমরা এখানে দেখতে পারছো তোমার ডিও এক্সামে 100 মার্কসের এক্সাম হয়, সেখানে তোমার হচ্ছে 60 মার্কসে থাকে এমসিকিউ আর 40 মার্কসে থাকে রিটেন। রিটেনের আমি একটু পরে কথা বলি, আগে চলে আসো 60 মার্কের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এখানে 15 করে টোটাল 60 মার্কের এমসিকিউ থাকে। এখন সাপোজ তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো, কোনো কারণে তোমার হচ্ছে ম্যাথ 4th সাবজেক্ট, এখন তুমি চাইলে 4th সাবজেক্টটাকে স্কিপ করে বাংলা বা ইংলিশ দাগাতে পারো। কিন্তু আমি বলবো যে আমি সবসময় সাজেস্ট করি তোমরা ম্যাথ দাগাবা। ম্যাথ দাগালে হয় কি, তোমার কাছে অনেকগুলা সাবজেক্টের চয়েসের এক্সপোজার বেড়ে যায়, তুমি চাইলে অনেকগুলা সাবজেক্ট পেতে পারো। কিন্তু দেখা যায় কি যখন তুমি ম্যাথটাকে স্কিপ করে বাংলা বা ইংলিশ দাগাও, তখন তোমার অনেকগুলা সাবজেক্টের চয়েস কমে যায়। সো আপু তোমাকে বলবো পার্সোনাল সাজেশন, যদি পারো ম্যাথ দাগাবা। আর যদি মনে হয় যে না আপু ম্যাথের ভয়ের কারণে আমি মানে মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, দেন তুমি ম্যাথটা বাদ দিয়ে তুমি এখানে যেহেতু মেডিকেলের জন্য তুমি ইংলিশ পড়ছো, ইংলিশ দাগাতে পারো। কিভাবে পড়বা কি পড়বা আমি বলে দিব একটু পরে। তারপর যখন রিটেন, রিটেনের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানে টোটাল 10 করে টোটাল 40 মার্কস থাকে, ঠিক আছে? আবারও সেম, তুমি 4th সাবজেক্ট স্কিপ করলে, যদি এখানে বাংলা বা ইংলিশ নাও, তাহলে সেখানে 4th সাবজেক্টের জায়গায় তুমি ওই সেম 10 মার্কের রিটেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি মোটামুটি আশা করি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে হয়ে গেছে। এখন আমি যদি তোমরা প্রশ্ন করবা যে আপু কত মার্ক পেলে আমার চান্স হবে, তো আসলে ঢাকা ইউনিভার্সিটিতে এই চান্স পাওয়ার কাট মার্কটা বলতে পারো এক এক বছর এক এক রকম থাকে। বাট আমরা অন এন এভারেজ দেখেছি যে তোমার ধরো 45-এর আপ পেলে মোটামুটি তুমি একটা সাবজেক্ট পাও, এন্ড আমরা ওয়েটিং লিস্ট থাকতে দেখেছি। এরপর তুমি যত মার্ক বাড়াবে তত তোমার ভালো পজিশন, তুমি বুঝতেই পারতেছো। সো মোটামুটি তুমি যদি 45+ এনশিওর করতে পারো, আমি মনে করি যে তুমি এখানে মোটামুটি লেভেল একটা সাবজেক্ট পেয়ে যাবা, যেটা তোমার আপাতত ড্রিম, ঠিক আছে? আর বাকি ভার্সিটির জন্য তো একই, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসো, এখন আমি সাবজেক্ট ওয়াইজ যাব। সাবজেক্ট ওয়াইজ তোমার কি কি পড়তে হবে এন্ড সেটা তোমাকে মেডিকেলের পাশাপাশি কিভাবে করবা সেটা আমি তোমাকে বলছি। প্রথমেই আমাদের মেডিকেলের প্রথম প্রাইম সাবজেক্ট, যেখানে 30 মার্কস ক্যারি করে, বায়োলজি নিয়ে আমরা কথা বলবো। এখন এই বায়োলজি যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট থাকে বায়োলজি, এবং এটা তোমার ডিউর সবচেয়ে স্ট্রং পয়েন্ট হিসেবেও কাজ করবে। কারণ কি, মেডিকেলের জন্য তুমি যে বায়োলজি বইটা পড়ছো, ডিউতে সেম বায়োলজি বই থেকে প্রশ্ন আসে, এবং তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমার এই পয়েন্টটা অনেক স্ট্রং থাকবে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যারা মেডিকেলের জন্য বায়োলজি পড়ে তাদের আসলে আলাদা করে আর কিচ্ছু পড়তে হয় না। তারপর দেখো আপু এখানে কি লিখে দিয়েছি, মেডিকেল স্টাইল। মেডিকেল স্টাইল বলতে কি, ধরো আমরা যখন মেডিকেলের জন্য বায়োলজি পড়াই তখন আমরা তোমাদেরকে বলি হ্যাঁ তুমি দাগানো লাইন বা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বেশি এমফাসিস দিবা, বাট স্টিল তুমি কি করবা, তুমি আগে পুরা চ্যাপ্টারটা থরলি 1বার বা 2বার ভালো করে রিডিং দিবা,
রিডিং দেওয়ার সময় তুমি যে লাইনগুলো দাগানো আছে যেগুলো থেকে বিগত বছর প্রশ্ন এসেছে সেই জায়গাগুলোর উপর বেশি ইমফ্যাসিস দিবা। ইভেন আমার বইয়ে আমি হচ্ছে ডিইউতে কোন কোন লাইন আসে সেটাও পাশে লিখে ডিইউ লিখে রাখতাম, যে এগুলো ডিইউতে আসছে। কারণ কি আমার টার্গেট ছিল যদি কোনো কারণে মেডিকেল মিস হয়ে যায় ডিইউ এক্সাম দিয়ে ডিইউতে একটা সিট পাবো, ঠিক আছে। সো আমার বইটা হচ্ছে এইভাবে দাগানো ছিল রেড মার্ক দিয়ে কোনটা মেডিকেলে আসছে, কোনটা ডেন্টালে আসছে, কোনটা ডিইউতে আসছে, যাতে আমার একটা ধারণা হয়ে যায় ওই চ্যাপ্টারটা পড়ার সময় যে আমার কোন কোন পোর্শনটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এরপর তোমার চ্যাপ্টার শেষে তোমার কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস এই সবকিছু নিয়ে আমরা পরে একটা ডিটেলস ভিডিও দেবো যে মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার কিভাবে পড়তে হবে ওইটা পরে। তারপর দেখো তোমার ডিইউতে নর্মালি এক্সাম্পলগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা একটু কম প্রশ্ন আসলেও ডিইউতে কিন্তু এক্সাম্পলগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর দেখো বক্সগুলা বিভিন্ন পার্থক্যের চার্ট আছে, বিভিন্ন বক্স টক্স আছে। এই বক্সগুলা যেরকম তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সিমিলারলি তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য বা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর যেটা বলছিলাম বেসিক ক্লিয়ার থাকা, আমার কাছে মনে হয় বায়োলজি ক্ষেত্রে যার বেসিক ক্লিয়ার আছে সে ভার্সিটিগুলোতে ইজিলি তোমার অ্যান্সার করে আসতে পারে, ঠিক আছে। সো এখন থেকে চেষ্টা করো যেখানেই ক্লাস করো না কেন, যেভাবেই পড়ো না কেন, বায়োলজির যেই চ্যাপ্টারটা পড়ছো তার কনসেপ্ট ক্লিয়ার কিনা, ভুলগুলা ঠিক হচ্ছে কিনা, যে জায়গাটা কনফিউজ লাগছে ওটা ক্লিয়ার করে নাও। ওটা জন্য দরকার নেমোনিক বা কোনোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নিলে মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যাপারগুলো ক্লিয়ার করলে মোটামুটি তোমার বায়োলজির জন্য আর কিচ্ছু লাগবে না। তারপরে দেখো কোয়েশ্চেন প্র্যাকটিস, যদিও আমরা যখন মেডিকেলের জন্য তোমাদেরকে পড়াই তখনই আমি তোমাদেরকে বলে দিই যে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। সেই কোয়েশ্চেন প্র্যাকটিসের মধ্যে অবশ্যই তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন থাকবে, বিগত বছর মেডিকেল ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। আর তুমি যত পারো ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন প্র্যাকটিস করবে, যেরকম আমরা আমাদের আনলিমিটেড কোয়েশ্চেন ফিচার দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সো মোটামুটি তুমি যদি মেডিকেল স্টাইলে বায়োলজিটা পড়তে পারো এন্ড বায়োলজি পুরো চ্যাপ্টার থরলি সুন্দর করে পড়তে পারো দাগন লাইনের উপর বেশি এমফাসিস দিয়ে, তাহলে তোমার এই ডিইউ বায়োলজির 15 ওই পাশে 10 নিয়ে তোমার এত বেশি প্যারা খেতে হবে না, ঠিক আছে। এরপর চলে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। এখন আমার কাছে মনে হয় ডিইউতে তোমার প্রত্যেকটা বছরই একটা না একটা সাবজেক্টের প্রশ্ন কম্পারেটিভলি একটু হার্ড করার চেষ্টা করে। এবং আপনাদের কাছে মনে হয় কি আবু ঢাকা ইউনিভার্সিটিতে তো আপনার বুয়েট স্টাইলে ম্যাথ দিয়ে রাখে, ইঞ্জিনিয়ারিং স্টাইলে ম্যাথ দিয়ে রাখে। ব্যাপারটা এরকম না। তোমার দেখো 100% প্রশ্নের মধ্যে তুমি ধরেই নাও যে কিছু পার্সেন্ট প্রশ্ন কঠিন থাকবে, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সত্য। 70% প্রশ্ন ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা এমন থাকে যে কোনো স্টুডেন্ট মানে একটু ভালো প্রিপারেশন নিলে পারবে। বাকি তোমার 25% প্রশ্ন একটু ইয়া দেওয়ার চেষ্টা করে যাতে কিছু হলেও তোমার কাটমার্কটা কমে আর কি। তো তোমার ডিইউ ভর্তি পরীক্ষা দেখা যায় যে মাঝে মাঝে কেমিস্ট্রি প্রশ্নটা একটু হার্ড করে। এখন কেমিস্ট্রি প্রশ্ন হার্ড করে কি, আমরা সবসময় আমি জানি না কেন জানি মেডিকেল অ্যাসপিরেন্ট একটা টেন্ডেন্সি হচ্ছে দাগানো লাইন পড়বো। তো দেখা যায় কি কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা দাগানো লাইন পড়েই চলে যাও, কেমিস্ট্রি পুরো চ্যাপ্টারও পড়ার চেষ্টা করো না, খালি কোন লাইন দাগানো আছে ওগুলা পড়ে পড়ে অনুশীলনী সলভ করে চলে যাও। এই কারণে তোমাদের কেমিস্ট্রির কনসেপ্ট ক্লিয়ার হয় না, বেসিক ক্লিয়ার হয় না। তো তুমি যদি ডিইউতে কেমিস্ট্রিতে ভালো করতে চাও, ফার্স্ট অফ অল তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা টপিকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। সেটা তোমার যে কোনো চ্যাপ্টার হোক, আমাদের কেমিস্ট্রিতে আছেই 10টা চ্যাপ্টার। সো তোমার ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে তুমি কি পড়ছো। এন্ড দাগানো লাইন করে মাথা নষ্ট করা যাবে না, কারণ এই ডিইউ তোমার এমন না যে ওই লাইন ধরে ধরে কোয়েশ্চেন দিয়ে দিবে। তো দেখো আমি এখানে বলছিলাম যে তোমার ফার্স্টে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তোমার অনুশীলনীটা খুব ভালো করে শেষ করতে হবে। অনুশীলনী তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে মাঝে মাঝে মেডিকেল ভর্তি পরীক্ষা কেমিস্ট্রি 25টার মধ্যে 20টা এমসিকিউ তোমার পুরোপুরি অনুশীলনী থেকে তুলে দিয়েছে। তো আমরা ধরো মেডিকেলের জন্য কোন কোন এমসিকিউ গুলো স্কিপ করি, যেগুলো ধরো একটু টাফ ম্যাথ আছে বা যদি চিত্র আছে, এগুলো আমরা চাইলে বাদ দিয়ে দিই যে এগুলো তো মেডিকেলে আসে না, বাট তোমার ডিইউ এক্সামে এগুলো আসে। সো তুমি চেষ্টা করবা যে ওই অনুশীলনটা ভালো করে করার, অনুশীলনের প্রত্যেকটা জিনিস ভালো করে করার, প্লাস হচ্ছে ওই চিত্রওয়ালা জিনিসগুলো যাতে একটু ভালো করে দেখো। অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। থার্ড পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে। এখন আমি বারবার এখানে কোয়েশ্চেন ব্যাংক করবো, কোন প্রশ্ন ব্যাংক পড়বা সেটা আমি লাস্টে বলে দিব, ঠিক আছে। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এরপর দেখো এক্সট্রা ম্যাথ সলভ করতে হবে। ডিইউতে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ দেয়, ঠিক আছে, যেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি স্বাভাবিকভাবে পাও না। এবং এই ম্যাথগুলো এমন থাকে তুমি করতে পারবা, ওগুলো যেন অনেক ট্রিক্স অ্যান্ড ইয়া আছে, সেগুলা তোমাকে এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই তুমি ম্যাথগুলা পেয়ে যাবা, তোমার আলাদা করে কিচ্ছু করতে হবে না। সো এখন চলে আসে আপু আমার তো মেডিকেলের জন্য এগুলো লাগছে না, আমি তাহলে এগুলো কবে পড়বো? দেখো আমার সপ্তাহের রুটিনটা এরকম ছিল, আমি কখনো সপ্তাহে টানা একটা সাবজেক্ট পড়তাম না। আমি সপ্তাহে একটা দিন ধরো আমি সপ্তাহে চেষ্টা করতাম বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টের জন্যই
সময় রাখার জন্য, এবং সাথে প্রতিদিন আমি জিকে ইংলিশ অল্প করে পড়তাম। সো তোমার এটা টার্গেট থাকবে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে কেমিস্ট্রি চ্যাপ্টার শেষ করা। এখন ধরো অর্গানিক চ্যাপ্টারটা অনেক বড়, সেক্ষেত্রে তুমি চ্যাপ্টারটাকে 2 ভাগে স্প্লিট করে শেষ করতে পারো। এইভাবে করে বড় চ্যাপ্টার দরকার 2 ভাগে শেষ করলা, আর ছোট ছোট ধরো তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টারটা ছোট, 5 নম্বর চ্যাপ্টারটা ছোট, এখানে ম্যাথটা তো তেমন একটা নাই। তারপর ধরো শেষে তোমার সেকেন্ড পেপারের ক্ষেত্রে অর্থনীতি রসায়নটা খুবই ছোট। এগুলো পিচ্ছি পিচ্ছি চ্যাপ্টার, এগুলো তুমি চাইলে একটা উইকের মধ্যে রাখতে পারো, বাট যেগুলো বড় সেগুলো একটু স্প্লিট করে চেষ্টা করবা প্রতি সপ্তাহে 0.5 মানে অর্ধেক বা পুরো একটা চ্যাপ্টার কেমিস্ট্রি শেষ করা। তো ধরো তুমি আজকে হচ্ছে গুণগত রসায়ন পড়েছো, তোমার আজকে মেডিকেল স্টাইলে তুমি গুণগত রসায়নটা পড়লা, ক্লাসটা করেছো। এখন ক্লাসটা করার পরে তুমি কি করবা, তুমি একবার বইটা থরলি রিডিং দিবা। অবশ্যই আবারও যে লাইনগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসে ওগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবা এবং কনসেপ্ট ক্লিয়ার করবা। চেষ্টা করবা বইয়ের ভিতরে তুমি দেখবা যে হাজারের নার্সারি বইয়ের মধ্যে কালো কালো বক্সে কিছু ম্যাথ আছে, ওগুলো কয়েকটা বাসার মধ্যে সলভ করার। এরপর তুমি একটু কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা, অনুসরণী করার পরে কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা। তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবা ওখানে কি কি প্রশ্ন আসছে। আমি যে কোয়েশ্চেন ব্যাংকের নাম বলে দিব, তুমি যে কোয়েশ্চেন ব্যাংকে সলভ করো না কেন ওখানে তোমার মোটামুটি প্রত্যেকটা ম্যাথেরই সলভ থাকে। তুমি একটু সলভটা দেখলা, একটু বাসার মধ্যে সময় দিলা। ওইটা কবে, যখন তোমার নিজের ডেইলি কেমিস্ট্রি পড়া থাকবে, তাহলে ওই পুরা দিনটা তুমি ডেডিকেটেডলি কেমিস্ট্রির জন্য দিলা, সেখানে তুমি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলা মোটামুটি। তাহলে দেখো তোমার ওই চ্যাপ্টারের জন্য এক মিনিট দাঁড়াও, আমার একটু ইয়াটা চার্জে দিতে হবে, ওয়েট। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে দেখো ওই দিনের জন্য তোমার কি হয়ে গেছে, তোমার মেডিকেলের জন্য স্টাইলে পড়া হয়ে গেছে, তুমি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছো। সো তোমার মোটামুটি ওই চ্যাপ্টারের উপরে তোমার বিইউ প্রিপারেশনও হয়ে গিয়েছে, ঠিক আছে। সো দেখো তোমার এখানে কিন্তু বায়োলজি কেমিস্ট্রি দুটারই স্ট্রং পয়েন্ট তৈরি হয়ে গেল। এখন চলে আসে আমি থার্ড পয়েন্টে, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স আর ম্যাথ নিয়ে আপনাদের সবচেয়ে বেশি আতঙ্ক। এখন দেখো ফিজিক্সের ক্ষেত্রে তুমি দেখবা নর্মালি আমাদের মেডিকেল স্টাইলে পড়তে গেলেও তুমি দেখবা ফিজিক্সে আমাদের সময়টা আনুপাতিক হারে কম লাগে। একটা ধরো আমার ক্ষেত্রে আমি তো বায়োলজি কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়তে আমার 5-6 ঘন্টা লেগে যেত, বাট ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টারটা জাস্ট রিডিং দিতে কতক্ষণ লাগে, আমি তোমাকে ম্যাথ সলভ করতে বলিনি, জাস্ট রিডিং দিতে বলছি। রিডিং এ তোমার হাইয়েস্ট গেলে ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় লাগে। তো ওই চ্যাপ্টারটা রিডিং দেওয়ার পরে প্রথমেই তোমার কাজ থাকবে হচ্ছে অনুশীলনীটা করে ফেলা, এবং অনুশীলনে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো সলভ করা। এখন আমাদের ধরো আমাদের নিজেদের সলভার ডাই বইয়ের মধ্যে অনুশীলনী প্রত্যেকটা ম্যাথের বা প্রত্যেকটা প্রবলেমের সলভ দেওয়া আছে, তুমি সেই সলভ দেখেও জাস্ট প্র্যাকটিস করলা যে আচ্ছা ঠিক আছে এই সূত্রে হয়েছে, এভাবে হয়েছে, প্র্যাকটিস করলা। সো তোমার প্রথমেই টার্গেট থাকবে অনুশীলনীটা সলভ করা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার অনুশীলনী খুবই ইম্পর্টেন্ট, অনুশীলনী থেকে হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষা তুলে দেয়। সো সেম তোমার দেখা যায় কি ডিউতে আমরা দেখেছি অনুশীলনের ম্যাথগুলাই তুলে দিয়েছে। তো অনুশীলনী এই জন্য তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি অনুশীলনের মধ্যে দেখবা যেটা ঢাবি অত সালে এসেছে, এটা ঢাবি অত সালে এসেছে, এটা তোমার চবিতে এসেছে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো তুমি অনুশীলনী দেখেও বুঝবা যে এগুলো তোমার বিভিন্ন ভার্সিটি প্রশ্নের মধ্যে আসে। তাহলে তুমি অনুশীলনটা আগে ভালো করে করবা। এরপরে ধরো তুমি যেই চ্যাপ্টারটা পড়েছো, সাপোজ ধরো তুমি এখন নিউটনিয়ান বলবিদ্যা পড়েছো ফিজিক্স ফার্স্ট পেপারে, তো এখন নিউটনিয়ান বলবিদ্যা পড়ার পর তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা। কোয়েশ্চেন ব্যাংকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার ডিউ প্রিপারেশনের জন্য তোমার একটা ভালো কোয়েশ্চেন ব্যাংক লাগবে। সেখান থেকে তুমি কি করবা, বেসিক ম্যাথ প্র্যাকটিস করবা। তুমি যেই চ্যাপ্টারটা পড়েছো তুমি দেখবা কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে ওই চ্যাপ্টার থেকে হাইয়েস্ট ধরো তোমার 20 পেজের মতো একটা ইয়া আছে, চ্যাপ্টার বড় হলে একটু বড়। তো ওই 20 পেজে তুমি একটু সময় নিয়ে বসে বসে ওখানে কি কি টাইপের ম্যাথ আছে তুমি দেখবা মোটামুটি তুমি এইচএসসি লেভেলের যেই সব ম্যাথ করে গিয়েছো সেগুলাই তোমার আছে, ঠিক আছে। জাস্ট একটু ট্রিপস ট্রিক্স দিয়ে যে কিভাবে তুমি তাড়াতাড়ি করতে পারবো ওটা তোমাকে শেখানো হয়েছে। সো ওই দিন তুমি পুরোপুরি ফিজিক্স পেপার সময় দিলা, তাহলে দেখো অনুশীলনী করার মাধ্যমে মোটামুটি তুমি ধরে নাও তোমার মেডিকেলের প্রিপারেশন হয়ে গেছে। ইভেন ডিউ প্রিপারেশন ধরে নাও তোমার 20% ওখানে শেষ। বাকিগুলো তুমি এই যে এখানে কোয়েশ্চেন ব্যাংক থেকে বেসিক ম্যাথ প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে। তুমি আজকে আপু তোমাকে কোয়েশ্চেন ব্যাংকের নাম বলে দিব, সেটা খুলে একটু দেখবা তুমি এই যে মাত্র এইচএসসি পরীক্ষা দিছো না, দেখবা তুমি এইচএসসি পরীক্ষার বেসিক দিয়ে অর্ধেকের বেশি জিনিস পেরে যাচ্ছ, ঠিক আছে। তো তোমার এই জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করলে হার্ড কিচ্ছু না, এখানে কোনো আকাশ থেকে পাতাল থেকে কিচ্ছু এনে দেয় না। ওই এইচএসসি লেভেলেরই ম্যাথ, ওই সেমই ম্যাথ, অনুশীলনের ম্যাথগুলাই, বইয়ের ভিতরে ম্যাথগুলাই জাস্ট তোমার হচ্ছে এমসিকিউতে থাকে, ঠিক আছে, যেগুলো তুমি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে পেয়ে যাবা। তারপর দেখো আপু এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে উইকলি একটা বা দুইটা চ্যাপ্টার। তো 26 ব্যাচ তোমরা যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছো, তোমাদের কয়টা চ্যাপ্টার, 10টা, আর ওটাতে মনে হয় 11টা চ্যাপ্টার, টোটাল 21টা চ্যাপ্টার থাকার কথা, 21টা চ্যাপ্টার। সো তুমি বুঝতে পারো তুমি যদি উইকলি
আমি মনে করি উইকলি 2টা করে চ্যাপ্টার শেষ করা উচিত, কারণ যদি শেষ না করতে পারো তাহলে তোমার হচ্ছে নভেম্বরের আগে শেষ করাটা টাফ হয়ে যাবে। সো তোমার উইকলি 2টা করে চ্যাপ্টার রাখতে হবে, যাতে প্রতি মাসে মানে একটা মাসে তোমার অ্যাটলিস্ট 8টা থেকে 9টা চ্যাপ্টার শেষ হয়ে যায়, না হলে তোমার জন্য শেষ করা কিন্তু টাফ হবে, ঠিক আছে? তো চেষ্টা করবা যে প্রতি উইকে 2টা করে চ্যাপ্টার ধরার। যেদিন ধরবা ওই দিন আগে মেডিকেল স্টাইলে পড়ে তারপর তুমি হচ্ছে ডিউর জন্য একটু ম্যাথ প্র্যাকটিস করলা। বিশ্বাস করে এখানে তোমার 3 থেকে 3.5 ঘন্টা বেশি লাগবে না, এন্ড এটা করার মাধ্যমে তোমার ওই মেডিকেল প্রিপারেশন হয়ে যাচ্ছে। তুমি তো এক্সট্রা কিছু এখানে পড়তেছো না, নিজের মাথার মধ্যে কখনো এই বার্ডেন আনবা যে আমি এক্সট্রা কিছু পড়ছি। তারপরে দেখো আমি চলে যাচ্ছি যে ম্যাথ। এই ম্যাথটা তোমাদের সবচেয়ে আতঙ্কের বিষয়, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের ম্যাথ লাগে না, এবং এই ম্যাথ নিয়ে তোমাদের সবচেয়ে বেশি টেনশন যে আপু ম্যাথ তো পারি না, ম্যাথ নিয়েই তো সমস্যা, এখানে আসে তো আমার হাঁটু কাঁপে শুরু হয়ে যায়। কোনো টেনশনের কিছু নাই, ম্যাথের মধ্যে তোমার হচ্ছে টোটাল 10টা চ্যাপ্টার প্রবাবলি। তো তুমি উইকলি জাস্ট একটা চ্যাপ্টারের টার্গেট নিবা, জাস্ট একটা চ্যাপ্টার। ওই একটা চ্যাপ্টারে তুমি কি করবা, কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা, কোয়েশ্চেন ব্যাংকটা খুলে উইকলি একটা চ্যাপ্টার 3 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা টাইম দিবা। আমি একদিনে দিতে বলি নাই। ধরো তুমি এখন টানা বায়োলজি কিছুক্ষণ পড়লা, এখন তোমার ভালো লাগতেছে না, জিকে ইংলিশ পড়তেও ইচ্ছা করতেছে না, তখন তুমি আধা ঘন্টা একটু ম্যাথ করলা, একটা চ্যাপ্টার ভাগ করলে যে আজকে আমি হচ্ছে ত্রিকোণমিতি, এই সপ্তাহে আমি ত্রিকোণমিতিটা করব। তো জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা, দেখি তো ত্রিকোণমিতি কয়টা আছে, আচ্ছা এতগুলা, তাহলে আজকে আমি হচ্ছে আধা ঘন্টার মধ্যে এই 3টা ম্যাথ করলাম, 4টা ম্যাথ করলাম, 4টা ম্যাথ শিখে নিলাম। জাস্ট এভাবে করে উইকলি 3 থেকে 4 ঘন্টা, জাস্ট প্রতিদিন দিতে বলি নাই, পুরা সপ্তাহ মিলে 3 থেকে 4 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করো। তুমি নগদে মাত্র এইচএসসি পরীক্ষা দিছো, ডিউ তুমি কোয়েশ্চেন ব্যাংক খুললেই দেখবা সব তোমার মোটামুটি এইচএসসি টাইপেরই ম্যাথ। জাস্ট থাকে কি যে মানে ডিউ এক্সাম সবার কাছে তো হার্ড লাগে, এইচএসসি পরীক্ষা একটা বড় সড়ো গ্যাপ পড়ে যায়, কনসিস্টেন্ট থাকে না, এই কারণে তোমার কাছে মনে হচ্ছে খুব আহামরি জিনিস দিয়ে ফেলছে। হ্যাঁ থাকে, কিছু জিনিস একটু টাফ থাকে, একটা দুইটা একটু টাফ দিবে, খুবই নর্মাল সেটা, বাট মোটামুটি তুমি একটা ভালো মার্কস বা ভালো সিট পাওয়ার মতো জিনিস অ্যান্সার করে আসতে পারবা যদি তুমি এভাবে করে উইকলি একটা চ্যাপ্টার শেষ করো। এবং অবশ্যই যে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট তুমি খুব ভালো করে জানো, ধরো ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কনিক্সের চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, তারপরে তোমার হচ্ছে স্ট্রেট লাইনের চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তো এই যে চ্যাপ্টারগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো আগে ধরে ওগুলো আগে শেষ করবা, যেগুলো একটু কম ইম্পর্টেন্ট, যেগুলোতে ডিউতে কম আসে প্রশ্ন, তুমি প্রশ্ন ব্যাংক দেখো ওখানে ফার্স্ট এটা অ্যানালাইসিস দেওয়া আছে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসে। তো সেইভাবে করে তুমি শুরুর দিকে একটু ভাগ করে নিবা, প্রতি উইকে 3 থেকে 4 ঘন্টা টাইম জাস্ট ম্যাথের উপরে দিবা, আর শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। ওখানে কোয়েশ্চেন ব্যাংকে কি কি প্রশ্ন আছে, কি কি ট্রিপস ট্রিক্স দেওয়া, ওভাবে করে সলভ করো, ঠিক আছে? এখন ধরো আপু আমার 4th সাবজেক্ট ম্যাথ, তোমার কিন্তু মেইন সাবজেক্ট ম্যাথ হলে কখনই ম্যাথ বাদ দিতে পারবা না, এটা আমি ক্লিয়ার করে দিই। এখন ধরো তোমার 4th সাবজেক্ট ম্যাথ, আপু আমি এখন ম্যাথ বাদ দিব, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না এই 3-4 ঘন্টা বের করা, আপনি আমাকে ইংলিশ নিয়ে বলেন। ইংলিশ নিয়ে আর কিচ্ছু বলার নাই, তুমি ইংলিশে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা যা পড়তেছো সেম জিনিসই তোমার ডিউর জন্য লাগবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা তোমাকে কি বলি, প্রিভিয়াস ইয়ারের মেডিকেল ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করো, বিসিএস এর প্রশ্ন সলভ করো, কিছু কিছু চাকরির প্রশ্ন দেখো, আর তোমার ডিউ প্রশ্ন সলভ করো। তো তুমি এখানে ডিউ প্রশ্ন সলভ করে ফেলতো, তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি ডিউ প্রশ্ন সলভ করার সময় দেখবা তোমার মেডিকেল প্রিপারেশন দিয়ে আসলে ইংলিশটা মোটামুটি কভার হয়ে যাচ্ছে। সো দেখো ইংলিশ বলো, বায়োলজি বলো, এটা পুরোপুরি তোমার মেডিকেল প্রিপারেশন দিয়ে হয়ে যাচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার অল্প একটু এক্সট্রা পড়তে হচ্ছে, ফিজিক্সের ক্ষেত্রে তোমার অল্প একটু এক্সট্রা পড়তে হচ্ছে, তাও আপু তোমাকে ভাগ করেছে উইকলি জাস্ট 2 দিন, কেমিস্ট্রি উইকলি জাস্ট 1 দিন। তো বাকি টাইমে তোমার কাছে পুরো ফ্রি। জিকে ইংলিশ তুমি প্রত্যেকদিন 2-3 ঘন্টা করে 2 থেকে 2.5 ঘন্টা করে জিকে ইংলিশ সময় দিবা প্রত্যেকদিন। সো দেখো এই করে যদি তুমি শেষ করতে পারো, তোমার কিন্তু তোমার ওই ভার্সিটি ব্যাকআপ অলরেডি তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপু আমি কি এটা মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত চালা যাবো? নেভার। মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট যখন তোমার দিয়ে দিবে, তুমি এর 1 মাস আগে থেকে ম্যাথ পুরোপুরি বন্ধ করে দিবা, যতটুকু হয়েছে। এর পরে তুমি কখনো ভাববাই না ম্যাথ নিয়ে, এখন পুরো তোমার ফোকাস থাকবে হচ্ছে মেডিকেল রিলেটেড, ঠিক আছে? তো তখন তোমার ওই 1 মাসের মধ্যে আর আলাদা করে কোনো কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দেখতে হবে না, কিচ্ছু করতে হবে না। তখন 1 মাস সোললি পুরোপুরি মেডিকেলের জন্য পড়বা, আর কোনো ধ্যান ধারণা মাথার মধ্যে আনবা না। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে দেওয়ার মোটামুটি তোমার কাছে যদি 2 সপ্তাহ সময় থাকে, ওই 2 সপ্তাহ পরেও তুমি ঢাকা ইউনিভার্সিটি আল্লাহ যদি চান তোমার দ্বারা পসিবল। ওই যেটা বললাম ফার্স্ট 3টা পয়েন্ট তোমার আছে, তোমার একাডেমিকে বেসিক ক্লিয়ার, তুমি কনফিডেন্ট, আর তোমার দ্বারা তুমি হার্ড ওয়ার্ক করে আসছো, 2 মাস অনেক হার্ড ওয়ার্ক করছো, 2টা প্রিপারেশন একসাথে নিছো। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, মেডিকেল প্রিপারেশন হ্যাম্পার করা যাবে না, কোনোভাবে হ্যাম্পার করা যাবে না। এখন আপনার অতি উদ্যমী হয়ে বিভিন্ন জায়গায় ভার্সিটি ম্যাথ প্লাস মেডিকেল এভাবে করে ভর্তি হয়ে গেছেন, বিশ্বাস করেন আমি এরকম হাজার হাজার স্টুডেন্ট দেখছি কেউ ম্যানেজ করতে পারে নাই। সো তোমার কিন্তু ওই ম্যানেজিং ক্যাপাবিলিটি থাকতে হবে।
উইকে আবার এমন করো না যে আপু পুরো একদিন রেখে দিচ্ছি ম্যাথের জন্য, এই কাজটা করতে যাবেন না, এই কাজটা করলেও সমস্যা। জাস্ট উইকে 3 থেকে 4 ঘন্টা। সো আশা করি আপু তোমাদের ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে পেরেছি যে তুমি কিভাবে কিভাবে এখন থেকে পড়লে তোমার ভার্সিটি প্লাস মেডিকেল প্রিপারেশন হয়ে যাবে। তাও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা আপুকে নিচে কমেন্টে করবা, আর তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে তোমার ফ্রেন্ডকে মেনশন করবা, ফ্রেন্ডকে শেয়ার করে দিবা, যাতে সেও মোটামুটি একটা গাইডলাইন পেয়ে যায় এখন থেকে কিভাবে পড়তে হবে। সো আই হোপ তোমাদের আমার ভিডিওটা হেল্পফুল লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।